আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে সেই কাঁঠালটা ভেঙে খাওয়ারই ইচ্ছা আপনার এই জাতীয় নাগরিক পার্টির অন্যতম যিনি একজন সমন্বয়ক আছেন হাসনাত। আবার কেউ কেউ বলছেন পুরো দলটাই তারা কি বলা হয় যে ডক্টর ইউনূসের মাথায় লবণ রেখে তারা আরামসে বড়ই খাইতে চায়। এখন কেন? প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এ ব্যাপারে সরকারের ভূমিকা সম্পর্কে ডক্টর ইউনূস একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কোনো রকম পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এরপরে আমরা দেখলাম যে বিষয়টা নিয়ে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট করলেন, নাহিদ ইসলাম ডক্টর ইউনূসের বক্তব্যের তীব্র নিন্দা জানালেন, আর এরপর এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নানান ধরনের আলটিমেটাম মার্কেটে আসছে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা সবচেয়ে বেশি জরুরি কার? জাতীয় নাগরিক পার্টির। ফরজ এর উপরে কোনো শব্দ নাই। কারণ কখনো বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন করলে সবচেয়ে বেশি সাফারার যে ক্যারেক্টারগুলো হবে এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, এদের সমন্বয়করা। বিএনপি যা ক্ষতি হওয়ার গত 17 বছর হয়েছে, জামাতের যা হবার হয়েছে, ডক্টর ইউনূসের টাকা পয়সার ইস্যু আছে যেটা অনেকাংশে সঠিক আবার অনেকাংশে সঠিক না, এটা আলাদা। কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা সমন্বয়করা আছে, যারা ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ করে পরবর্তী সময় তারা জুলাই আন্দোলনে তারা তাদের আরেকটা অবস্থান নিলেন, এরপর সরকার পতন হলো। সর্বোচ্চ লেভেলে তাদের যে চাওয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তবে অধিকাংশ জনগণের একটা চাওয়া যেটা বা সরকারও মনে করছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা হত্যা গুম মানে বিভিন্ন অপরাধে জড়িত, এদের বিচার হওয়া জরুরি। বিএনপি এটাও মনে করে, বাট জাতীয় নাগরিক পার্টি মনে করে না, আওয়ামী লীগের নাম নিশানা রাখা যাবে না। কেন? কারণ জানে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে খেলাটা কি হবে। আচ্ছা, এখন আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই যে গত 8ই আগস্টের পর হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুইজনে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা রিট করছিলেন। রিটটা করার পরে হঠাৎ করে ঠিক 24 ঘন্টার মাথায় তারা সেই রিটটা তুলে নিছে। ছাত্র দলের একজন নেতার দাবি যে এই যে রিটটা তারা তুলে নিল কেন? আপনারা তো চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তো আপনারা আদালতে যান। ওয়াই ডক্টর ইউনূস? ডক্টর ইউনূসের মাধ্যমে করলে তাদের উপর অনেক ধরনের দোষ ত্রুটি কাটে যাবে। যেমন গতকালকেও হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনূসকে বলছেন আপনার কাছে আহ্বান করবা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। প্রশ্ন হচ্ছে নির্বাহী আদেশে বাতিল করা যায় কিনা? যায়। তবে রাইট নাও সংবিধান অনুযায়ী এই নির্বাহী আদেশ দেওয়ার মতন ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে কিনা এটা একটা আইনি জটিল প্রক্রিয়ার বিষয়, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগের সাথে এই পাঙ্গাটা নিবেন? এটা একটা ইস্যু, পার্সোনাল, সবাই সবার ইস্যুটা বোঝে। জাতীয় স্বার্থ এক জিনিস, ব্যক্তি স্বার্থ আরেক জিনিস। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে পছন্দ করেন না, এটা খুবই বাস্তব। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ওনাকে যথেষ্ট অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, টেকনিক্যালি খোদ শেখ হাসিনাও করেছেন। এগুলো ওনার মনের মধ্যে ঝাল আছে, সেটা আরেকটা। বাট আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু এইটা আরেকটা। কারণ শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না। প্রকৃতভাবে একটা দলের গঠনতন্ত্র অনুযায়ী শেখ হাসিনা দলটার সভাপতি। যুগে যুগে দল পরিবর্তন হয়েছে, নেতৃত্বের পরিবর্তন আসবে, সরকার ওইভাবে ভাবছে। কিন্তু হাসনাত আবদুল্লাহদের বক্তব্য টোটাল দলটাকে নিষিদ্ধ করতে হবে এবং কি দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে। তো তোমরা কেন এটা নিয়ে প্রসিডিং করছো না আইন আদালতে? এই প্রশ্নটা অনেকেরই, যে ছাত্র দলেরও প্রশ্ন এটা, যে আপনারা তো এটা করছিলেন, তো এটা রিট করে তুলে নিলেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় রাইখা লবণ দিয়া বড়ি খেতে চান? আচ্ছা, এরপরে বলছে যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে জার্মানির নাজি পার্টির মতন চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই কথাগুলা বলা অনেক সোজা, কিন্তু বাস্তবায়নকারী যে দলটা বা যে টিমটা, যে বিচারক বা জনগণ, এখানে অনেক কিছু কিন্তু ইস্যু আছে। যেমন ধরেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিল না, নির্বাহী আদেশে করছে। বা কার্যত 15 বছর জামাতের কোনো অফিস আদালত বা তাদের প্রতিষ্ঠানগুলা এগুলা মানে কোনো কিছুর অস্তিত্ব ছিল না,
জামাতের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে। কেমনে বাড়লো? কারণ জনগণ জামাতকে পছন্দ করছে। আওয়ামী লীগের মধ্যে একটা বিশাল জনগোষ্ঠী আছে। আপনি কি এই গোষ্ঠীরে কি বলবেন? মানে আপনি কি গণতান্ত্রিক ভাষায় বলবেন যে আপনারা ভোট দিতে হবে না? জনগণ হিসাবে আপনি হাসনাতের যতটুকু অধিকার, প্রত্যেকটা মানুষের ততটুকু অধিকার গণতন্ত্রের প্রক্রিয়ায়। আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করছে তাদের বিচার হওয়া জরুরি, যারা অন্যায় করছে, জুলুম করছে, তাদের বিচার হওয়া যৌক্তিক। কিন্তু যারা নিরপরাধ আছেন, যারা ভালো মানুষ আছেন, তো দলটাকে লিড করতে পারেন, অথবা তার জায়গা থেকে সে নির্বাচনে আসতে পারে, অথবা সামহাও সে তার অবস্থান প্রকাশ করতে পারে, তো ওই মানুষটার অধিকার কায়রা নেওয়ার এই সুযোগটা কি আপনি পাচ্ছেন? বা এটা কি গণতন্ত্রকে ফেস করে? অনেকে বলবেন এতদিন কইছিলেন, আমরা ততদিনও বলছি। আমরা যখন থেকে বলি, বিশেষ করে অনলাইনে গত 5 বছর, তখন আপনারা ছাত্রলীগের পতাকা তলে চাটছেন, খাইছেন, জায়গা মতো পৌঁছাইছেন। আমরা কিন্তু এগুলো বইলেই বিপদে আছি। আমরা বলি, আমাদের কাজ বলা, যতটুকু পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যবহার করে যে কাজটা করার চিন্তা কিছু রাজনৈতিক দলেরও আছে, যেমন ধরেন জামাতের আছে। কেন? জামাতের আওয়ামী লীগ খায়াই ফেলছিল, সো জামাত দল হিসেবে এটা প্রতিশোধ চাইবেই। এবি পার্টির ফুয়াদ, উনিও চাইবেই, উনিও তো জামাতি সাবেক। রানিং এটা হয়তো তাদের আলাদা টিম হইতে পারে, অথবা দলে মূল্যায়ন পায় না, নিজে এখন দল একটা পার্ট করে এবি পার্টির নাম দিচ্ছেন, এরকম অনেক কিছু হইতে পারে। তবে আমার মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে যারা আছেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস খোদ নিজেও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। বিচারিক প্রক্রিয়া, ট্রাইব্যুনাল, সেটা আলাদা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা, দল, এইটা একটা কোটি টাকার প্রশ্ন। গেল 24 ঘন্টায় নানান উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে কেটেছে। বিশেষ করে যখন ডক্টর কনক সারওয়ার তিনি তার একটা ভিডিও আপলোড করলেন যে 23 তারিখে সেনা সদর দপ্তরে একদম ঊর্ধ্বতন যারা আমাদের অফিসাররা আছেন, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এই লেভেলের বা র্যাঙ্কিং অফিসার যারা আছেন, তাদের নিয়ে একটা বিশেষ বৈঠক করেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তারপর তিনি বললেন যে বাংলাদেশে 24 তারিখে জরুরি অবস্থা জারি হতে পারে। ইভেন সেনাপ্রধান সেনা সদর দপ্তর থেকে সারা বাংলাদেশের সেনাবাহিনীর যতগুলো শাখা আছে, যতগুলো ডিভিশন আছে, যতগুলো সেকশন আছে, সেনা অফিসাররা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি একটা জরুরি বার্তা দিবেন। তারপরে দেশবাসীর মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো যে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আসলে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে? আসলে কি সেনা সমর্থিত সরকার গঠিত হতে যাচ্ছে? আবারও কি 1-11 ফিরে আসতে যাচ্ছে? এই যখন আলোচনা সমালোচনা, এর মাঝখানে সেনাপ্রধান সারা বাংলাদেশের সেনাবাহিনীদের উদ্দেশ্যে, পাশাপাশি জনগণের উদ্দেশ্যে একটা জরুরি বার্তা দিয়েছেন। তবে আশ্বস্তের বার্তা হচ্ছে, জরুরি অবস্থা জারি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, এটা গুজব এবং অপতথ্য। এছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রধান বলছেন, বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব এবং নিষ্ঠার সাথে সেনাবাহিনী কাজ করছে, তার তিনি প্রথমে আমাদের যারা অফিসার্স আছেন বা সোলজার্স আছেন তাদের প্রশংসা করে তিনি বলছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা ধরনের অপপ্রচার, গুজব, উস্কানিমূলক বক্তব্য সহ বিভিন্ন বিষয়ে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে। আর সেনাপ্রধানের বক্তব্য যে তিনি যারা এই কর্মকর্তা এবং সৈনিকরা যারা অন ডিউটিতে আছেন ফিল্ড লেভেলে, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা আদায় করেছেন দেশের আইন শৃঙ্খলাকে ব্যালেন্স রাখার জন্য। এর পাশাপাশি সবাইকে ধৈর্যের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়েও তিনি সতর্ক করেছেন। তিনি বলছেন যে এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের যে লক্ষ্য আছে বা যে টার্গেট আছে সেটা অর্জিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী। সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে এবং জনগণও জানে। এইসব কথা উল্লেখ করে তিনি বলছেন, নানান গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু দেশে কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেকেই নানা ভুল তথ্য, অপতথ্য নানাভাবে ছড়াচ্ছেন। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। পরিস্থিতিকে সামলাতে হবে ধৈর্যের সঙ্গে। সেনাবাহিনীর কাছে
সর্বোচ্চ অগ্রাধিকার দেশ এবং দেশের জনগণ। আর ওনার বক্তব্য হচ্ছে যে সামনে ঈদ নিয়েও বক্তব্য দিয়েছেন, সবচেয়ে জরুরি যে বার্তাটা তিনি দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের কোনো পরিকল্পনা করেনি এবং কি সেনাবাহিনী কখনো ক্ষমতা গ্রহণও করবে না, বা এই ধরনের উচ্চাভিলাষ সেনাবাহিনীর নেই। সেনাবাহিনীর সাথে যেই আমরা যদি দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিপক্ষে যে অবস্থানটা, এইটা শুরু হয়েছে 5ই আগস্টের পর থেকে। আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি তিনি যখন সেনাপ্রধানকে নিয়ে একের পর এক ভিডিও বানাচ্ছেন, তার যারা সমর্থক আছেন তারা কিন্তু বিষয়গুলোতে উৎসাহিত হচ্ছেন। আর অ্যাজ এ রেজাল্ট আমার মনে হয় যে পিনাকি দা ছাড়া ওইভাবে সেনাপ্রধানের বিরুদ্ধে, মানে সাংবাদিক ইলিয়াস অল্প, ডক্টর কনক সরোয়ার এবং পিনাকি তারাই সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন সেনাপ্রধানের বিপরীতে একটা মত তৈরিতে। এবং কি আপনার পিনাকি দা যথেষ্ট উল্লাসও প্রকাশ করেন মাঝে মাঝে। তবে এই বিষয়গুলো কোথাও না কোথাও আমার কাছেও মনে হয় যে বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটাকে বিগড়ে দিবে। সেনাবাহিনী এবং জনগণ যদি কখনো মুখোমুখি হয়, দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়বে, আর এতে ভাত না খাইয়ে মরতে হবে বাঙালি জাতির। সেনাবাহিনী আমাদের সম্পদ, টুকটাক ভুলভাল থাকতে পারে, যারা যদি এরকম ভুলে ভালে জড়িত তাদের আইনানুগ ব্যবস্থা হবে, ডিপার্টমেন্টাল শাস্তি হবে, কিন্তু সেনাবাহিনীর বিপরীতে জনগণ অথবা ক্যান্টনমেন্টকে টার্গেট করে কোনো ধরনের কথাবার্তা বলা, এটা দেশের জন্য কল্যাণকর না। আর এই দেশের রাজনীতিবিদরা, হোক সেটা হাসপাত আবদুল্লাহ, হোক সেটা XYZ, প্রত্যেকে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই প্রতি কদম ফেলে। জনগণের প্রতি ভালোবাসা পলিটিশিয়ানদের মধ্যে খুবই কমই আছে।